সালটা 2021, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 2রা মে তার ফল, কিন্তু তার ফল বেরোনোর আগেই বিজেপি ধরে নিয়েছিল যে ক্ষমতায় আসছে। কেনই বা ধরবে না? কারণ সেই সময় এমন একটা আবহ তৈরি হয়েছিল, গেরুয়া ঝড় বলা যেতে পারে। সেই সময় নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার আসছেন, তার গেরুয়া কর্মীদেরকে উজ্জীবিত করছেন। এমনকি ভোটের রেজাল্ট বেরোনোর পরও তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরা ভেবেই বলেছিলেন যেটা অনেক বড় চ্যালেঞ্জের। কারণ সেই সময় আমরা দেখেছিলাম যে তৃণমূলের বেশিরভাগ নেতা মন্ত্রী তারা বিজেপিতে জয়েন করেছে। এই সব কিছুর মধ্যে বলে উঠলেন কে? প্রশান্ত কিশোর, যিনি সেই সময় তৃণমূলের ভোট পরামর্শদাতা ছিলেন। তিনি তার ঠিক 6 মাস আগে, মানে 2020 ডিসেম্বর মাসে একটা টুইট করলেন, বললেন বিজেপি ডবল ডিজিটের বেশি যাবেই না। অনেকে ভাবলেন যে এই রকম একটা আবহের মধ্যে প্রশান্ত কিশোরের এই টুইট, এটা কি তিনি মূর্খের স্বর্গে বাস করছেন? 2রা মে রেজাল্ট বেরোলো, দেখা গেল যে তৃণমূল আগের থেকে আরও 4টে আসন বাড়িয়ে 215টা, আর বিজেপি সত্যি ডবল ডিজিটের মধ্যেই রইল, 100-র গণ্ডি পেরোল না, 77টা পেল। এই হলেন প্রশান্ত কিশোর। 2024 লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর বলে উঠলেন যে পশ্চিমবঙ্গে 1 নম্বর দল হবে বিজেপি। সত্যি কি পশ্চিমবঙ্গে 1 নম্বর দল হওয়ার জায়গায় রয়েছে বিজেপি? আর শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও অনেক কটা রাজ্যের ক্ষেত্রেও বেশ চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেছে। আমরা আজকে প্রশান্ত কিশোরের এই যে তার ভবিষ্যৎবাণী, কেন তিনি কিভাবে কোন যুক্তিতে ক্যালকুলেশনে আসেন, এই বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে আমার এই সহকর্মী জয়দীপ দাস। জয়দীপ, এই যে প্রশান্ত কিশোর বলছে যে পশ্চিমবঙ্গে বিজেপি 1 নম্বর দল হয়ে উঠবে, এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, আরও অনেক কটা রাজ্য বলেছে যে সেখানে কি কি হতে পারে, তার একটা তার নিজস্ব একটা মতামত তিনি পোষণ করেছে। এই বিষয়টা নিয়ে আসল মানে কোন জায়গা থেকে তিনি বলছেন, এটা তো দেখো, আমার যেটা মনে হয় যে আমরা তো অনেক সময় অনেক প্রেডিকশন কখনো গল্পের ছলে বা কখনো চায়ের থেকে করে থাকি, কিন্তু পিকে যখন কিছু একটা কথা বলছেন তখন কিন্তু মানুষের গুরুত্ব সেটার উপরে আরও অনেকটাই বেড়ে যায় যে পিকে কিছু একটা ভবিষ্যৎবাণী করেছেন। এর আগেও আমরা অতীতে দেখেছি, হ্যাঁ, অনেক ভবিষ্যৎবাণী মেলেনি, কিন্তু অনেক ভবিষ্যৎবাণী আবার মিলতে দেখেছি। তো এবারেও কিন্তু পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার বলেছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, উড়িষ্যা এমনকি দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্য নিয়েও কিন্তু তিনি একটা প্রেডিকশন দিয়েছেন। উনি কিন্তু শুধু পশ্চিমবঙ্গের কথা বলছেন না, উনি যেমন বলছেন যে পশ্চিমবঙ্গে 1 নম্বর হতে পারে বিজেপি, সেরকম কিন্তু একই সাথে উনি উড়িষ্যার কথাও বলছেন, নবীন পট্টনায়কের রাজ্যেও বিজেপি 1 নম্বরে যাবে। এটা তোমার কি মনে হয়? এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে নবীন পট্টনায়ক এতদিন ধরে মুখ্যমন্ত্রী এই রাজ্যে শাসন করে চলেছে, এবং বিজেডি সঙ্গে বিজেপির কিন্তু অ্যালায়েন্সে না থাকলেও একটা সখ্য ভাব রয়েছে। আমরা দেখেছি লোকসভার বিভিন্ন বিল পাস হওয়ার ক্ষেত্রে বিজেডি কিন্তু এনডিএর হাত শক্ত করে, বিভিন্ন এতে দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বলছে যে এবারে উড়িষ্যাতে বেটার ফল করবে বা 1 নম্বর হয়ে যেতে পারে। এর বেশ কয়েকটা কারণ আছে। আমরা যদি একটু 2019-এর লোকসভার পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো বিজেপি 12টা আসন পেয়েছে, আর বিজেপি পেয়েছে 8টা আসন, আর কংগ্রেস পেয়েছে 1টা আসন। এবার আমরা যদি একটু ভোট শতাংশের দিকে নজর রাখি, বিজেপি 12টা আসন পেয়েছে, 8টা আসন তার কমেছে, আর ভোট শতাংশ 42.8%। এখানে কিন্তু তার ভোট শতাংশ গতবারের তুলনায় প্রায় 1% কমেছে। আবার বিজেপি এখানে 38% ভোট পেয়েছে, যেখানে 16% মতো ভোট বাড়িয়েছে। 2019-এ বিজেপি ধীরে ধীরে তার উত্তরণ একটা হচ্ছে, ভোটটা বাড়িয়েছে। আবার 2019-এ একই সঙ্গে সেখানে বিধানসভাও ভোটটা হয়, লোকসভা এবং বিধানসভা একসাথে ভোটটা হয়। সেই জায়গায় দেখা যেতে পারে বিজেপি বিধানসভাতে 44% ভোট পেয়েছে, ঠিক আছে, এখানে সামান্য 1% ভোট বাড়িয়েছে। আর বিজেপি ভোট পেয়েছে 32%। এখানে বিজেপি গতবারের তুলনায়
14% ভোট বাড়িয়েছে। কংগ্রেসের ভোটের হারটা কিরকম ছিল? কংগ্রেস এখানে ভোট মানে কংগ্রেসের ভোট কমেছে, প্রায় 9% মতো ভোট কমেছে বিধানসভার ক্ষেত্রে, আর লোকসভার ক্ষেত্রে প্রায় 12% মতো ভোট কমেছে। মানে আমার বক্তব্য হচ্ছে যে বিজেপি লোকসভার নিরিখে হোক বা বিধানসভার নিরিখে হোক, ভোট দুটো দিক থেকেই বাড়িয়েছে, নিজের পকেটে ভোটটা বাড়িয়েছে, নিজের জমি শক্ত করেছে, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিজেপি নরেন্দ্র মোদীর মুখকেই সামনে রেখে লড়বে, ঠিক আছে। কিন্তু মানে ধরো উড়িষ্যার ক্ষেত্রে তো আমরা এই পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছি যে না, কিছুটা এখানে একটু এগিয়ে যাই আমি, যে নরেন্দ্র মোদীর মুখ দিয়ে লড়বে, কারণ হচ্ছে বিজেপি এখানে একটা দিকে সুবিধা পাবে। আমরা বিভিন্ন পলিসির ক্ষেত্রে হোক, বিভিন্ন বিল পাসের ক্ষেত্রে বিজেডিকে আমি লোকসভার নিরিখে যে ভোটের ক্ষেত্রে দেখি, বিজেডি যতটা অ্যাক্টিভ তার থেকে মানে এনডিএ বেশি অ্যাক্টিভ। যেখানে বিজেডি যদি এনডিএরই হাত শক্ত করে, তাহলে ডিরেক্ট কেন এনডিএকে বা বিজেপিকে ভোট দেবে না, এটাও কিন্তু উড়িষ্যার মানুষ ভেবে দেখবে। এই জায়গা থেকে বোধ হয় প্রশান্ত কিশোর বলে থাকতে পারে শুধু যে উড়িষ্যার কথা মানে উনি বলছেন এরকমটা না, আমরা কিন্তু এই শুনলাম যে উনি বলছেন যে দক্ষিণ ভারতের ক্ষেত্রেও তামিলনাড়ু একটা, উনি একসময় ডিএমকেরও মানে ভোট কৌশলী হিসেবে কাজ করেছেন আমরা দেখেছি, উনি কিন্তু তামিলনাড়ুর প্রেডিকশনের ক্ষেত্রে বলছেন যে ডাবল ডিজিট হতে পারে। এইটা তোমার কি মনে হয়, এটা কতটা তাৎপর্যপূর্ণ? এই তামিলনাড়ুতে বিজেপির সেই রকমভাবে একটা মানে জমি ছিল না, সেই জায়গা থেকে বিজেপি যে একটু উন্নতি করবে এবং ডবল ডিজিটে যাবে, ডবল ডিজিট সংখ্যাটা কিন্তু মানে এক্সাক্ট আসন না বললেও ডাবল ডিজিট যদি হয় সংখ্যাটা কিন্তু নেহাত কম হবে একদম। এবং সেই জায়গাটা কিন্তু মানে আমরা যদি তামিলনাড়ুর মানে স্ট্যাটস দেখি, সেখানেও বোঝা যাবে যে হ্যাঁ বিজেপি গ্রো করার জায়গায় রয়েছে। এই জায়গায় যদি আমরা দেখি একটু, তামিলনাড়ুর লোকসভার 39টা আসন, যেখানে ডিএমকে 38টা আসন পেয়েছিল, ঠিক আছে। আর কংগ্রেস এখানে 9টা আসন লড়ে 8টা আসন পায়, ঠিক আছে। এইখানে ভালো ফল করেছে কংগ্রেসও, আর ডিএমকেও তো ভালো ফলই করেছে। এআইডিএমকে যেখানে একটি আসন পেয়েছিল, এবং এআইডিএমকে বলে রাখি যে তখন এনডিএর সঙ্গে একটা অ্যালায়েন্স ছিল, এবং এইখানে বিজেপি কিন্তু 5টা আসন লড়েছিল, একটাও পায়নি, খাতা খুলতে পারেনি। এটা হচ্ছে 2019-এর লোকসভা ভোট। এবার 2 বছর পর 2021-এর বিধানসভা যখন ভোট হয়, আমাদের বাংলার সাথে একসাথেই ভোট হয়েছিল তামিলনাড়ুতে, 234টা সেকেন্ডকার আসন। এখানে যে এসপিএ সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, যেটা ডিএমকে কংগ্রেস এই যে অ্যালায়েন্সটা রয়েছে, এখানে 159টা আসন পায়। ডিএমকে এখানে পায় 173টা আসনে লড়ে 133টা, ভেরি গুড। কিন্তু এইখানে দেখতে হবে যে কংগ্রেস 25টা আসনে লড়ে মাত্র 18টা পায়, ঠিক আছে। আর এনডিএ জোটে এআইডিএমকে পায় হচ্ছে 66টা আসন। এআইডিএমকের কিন্তু আসন সংখ্যা মানে গতবার বিধানসভার থেকে অনেকটা কমে যায়, মানে প্রায় 70টা আসন কমে যায়। কিন্তু এআইডিএমকের সঙ্গে জোটে থাকা সত্ত্বেও বিজেপি কিন্তু 4টে সিটে লড়েছে, 4টেতেই বিজেপি পেয়েছে। মানে সেই দিক দিয়ে আমি এই জন্যই বলছি যে 2019-এর লোকসভা তামিলনাড়ুতে সেখানে বিজেপি 5টা সিটে লড়ে 0, বিধানসভাতে 4টে সিটে লড়ে পেয়েছে। এবার আসতে হবে যে 2024-এ কিন্তু এআইডিএমকের সঙ্গে বিজেপির কোনো অ্যালায়েন্স হচ্ছে না। বিজেপি এখানে কিন্তু কার্যত একাই লড়ছে, বিজেপি আরও। এবং সেই ক্ষেত্রেই ওইটাই আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে একা লড়েও ডাবল ডিজিটের কথা পিকে বলছেন, এইটা হ্যাঁ, এখানে একা যদি লড়ে তাহলে অনেকটা ভোট শতাংশ বাড়বে, এটা মানে বোঝাই যাচ্ছে যে ভোট শতাংশ বাড়ার কথা। হ্যাঁ, মানে কিছু ভোট থাকে বিজেপির ভোট, যেখানে সমঝোতা করছে এআইডিএমকের সঙ্গে, বিজেপির ভোট চলে যায় এআইডিএমকের ঘরে, এটা থাকে। আবার এটাও ঠিক যে এআইডিএমকের ভোট কিছু বিজেপিতে আসে, কিন্তু বিজেপি এখানে কনফিডেন্ট যে এখানে আমাদের ভোট শতাংশ আমরা বাড়াতে পারবো। তাই এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে। এবার দেখো মানে নীতিশ কুমার, আর একটা কথা আমি বলে রাখি মানে এই জায়গা থেকে, যে তামিলনাড়ুতে নরেন্দ্র মোদী কিন্তু
মাটি কামড়ে পড়ে রয়েছে। মানে গত 2 মাসে 7 বার তিনি এসেছেন প্রচার করতে। মানে বাংলার মতোই তামিলনাড়ুকেও পাখির চোখ করেছে, পাখির চোখ করে রেখেছে। তাই এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রশান্ত কিশোর কেন বলছে ডবল ডিজিটে বিজেপি যেতে পারে, তার লক্ষণগুলো সেগুলো দেখার মতো। দক্ষিণ ভারতের কথাই যখন হচ্ছে তখন তেলেঙ্গানার ক্ষেত্রেও কিন্তু উনি একটা প্রেডিকশন করছেন। তোমার তেলেঙ্গানার ক্ষেত্রে কি মনে হয়, ওখানকার রাজনৈতিক ইকুয়েশন? তেলেঙ্গানা তো এমনি লোকসভার নিরিখে দেখলে 2 নম্বরে রয়েছে। এই জায়গাটা আমার মনে হয় মানে প্রশান্ত কিশোর বলেছে বোধহয় 1 বা 2 এরকমই থাকবে। সেই জায়গাটা আমার মনে হয় যে প্রশান্ত কিশোর যেভাবে ভাবছে হয়তো 2 থাকার জায়গাও রয়েছে, আর 1 হলে তো আমরা দেখতেই পাবো। কিন্তু এটা নিয়ে খুব একটা বলার জায়গা নেই, কারণ এখানে হচ্ছে কংগ্রেস বা টিআরএস, হ্যাঁ, এই জায়গাটা একটু স্ট্রং। বিজেপি কতটা ভোট কংগ্রেসের জায়গা থেকে কাটতে পারে, টিআরএস যেহেতু এত স্ট্রং রয়েছে কাটতে পারে, সেই দিকটাও নজর থাকবে। আমরা যদি এবার একটু দক্ষিণ ভারত থেকে আমাদের এদিকে ফিরে আসি, পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিহার, এবং বিহার থেকেই যেখানে একসময় নীতিশ কুমারের কার্যত সহযোদ্ধা হিসাবে কাজ করেছিলেন এই পিকে, এবং পিকেরও বাড়ি বিহারেই। তো সেই বিহারের ইকুয়েশনের ক্ষেত্রে উনি কিন্তু বলছেন যে বিহারে বিজেপি এক নম্বরে চলে যেতে পারে। পিকে খুব হাতের তালুর মধ্যে দেখে, কারণ হচ্ছে যে যেহেতু তার জন্মস্থান এবং এখান থেকেই তার বেড়ে ওঠা, স্কুলিং তার দিল্লিতে, কিন্তু বেড়ে ওঠা, এবং তিনি কিছুটা সময় রাজনীতি পরিসরও কাটিয়েছেন 1 নম্বর। আর আজকের ডেটে যদি দাঁড়িয়ে পিকে বলে থাকে এই কথাটা, মানে যে বিহারে 1 নম্বর বিজেপি হবে, তার কয়েকটা কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে তিনি এই মুহূর্তে গত 2 বছর ধরে তিনি বিহারের মাটি চষে বেড়াচ্ছেন। তার একটা পালস তিনি বুঝতে পারছেন যে কোন দিকে মানুষ কি চাইছে। হ্যাঁ, তার মানে নীতিশ তো সব আবার বিজেপির শিবিরে ফিরে এসেছে, আর এদিকে লালু, কংগ্রেস আর সিপিআইএমএল, এই জায়গাটা যে জায়গাটা রয়েছে, তারা কিভাবে মানে বিষয়গুলোকে দেখছে সেটা কিন্তু পিকে গ্রাউন্ড থেকে কাজ করে এটা তার পালস বুঝতে পারছে। এটা একটা বিষয়। মানে পালস তো কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু ধরো আগের বারের ফল যদি দেখি বা সাম্প্রতিক বিধানসভা ইলেকশনের ফলাফলগুলো যদি দেখি, এই বিধানসভাটা খুব মানে ক্রুশিয়াল, যেটা আমাদের দেখতে হবে যে 2020 সালে বিহারের যে বিধানসভা ভোটটা হয়েছে সেখানে বিজেপি কিন্তু মানে 2 নম্বরে ছিল, 2 নম্বরে পার্টি। নীতিশ এখানে কোনোভাবেই মানে জোট করেও হালে পানি পায়নি, ঠিক আছে। আর আরজেডি 1 নম্বরে থাকলেও তার কিন্তু মানে মোটামুটি 75টা মনে হয় আসন পেয়েছিল। হ্যাঁ, গতবারের তুলনায় 5টা আসন খুইয়েছে, মানে জমি হারিয়ে 1 নম্বর। আর বিজেপি এখানে 110টা আসনে লড়েছে, যেখানে 74টা আসন পেয়েছিল, এবং দেখতে হবে 21টা আসন গতবারের তুলনায় 21টা আসন বাড়িয়েছে, ঠিক আছে। আর নীতিশ সেই জায়গায় 28টা আসন তার ঝুলি থেকে বেরিয়ে গেছে, সে 43-এ দাঁড়িয়েছে। এই যে নীতিশের সঙ্গে বিজেপির যে জোট হয়, নীতিশকে মুখ্যমন্ত্রী করা হয়, বিজেপি পেছন দিক থেকে যে ব্যাকআপটা রাখে, আসলে বিজেপি জানতো যে এই যে বিহারের জমিতে তারাই কিন্তু কিং মেকার। মানে কোথাও গিয়ে নীতিশ কুমারের তার মানে যে ভোট বাক্স ছিল সেটাতেই থাবা বসিয়ে বিজেপি তার শক্তি তাহলে বৃদ্ধি করে ফেললো। হ্যাঁ, এটা একটা নীতিশের তো এখন এটাও তো মানে রক্তক্ষরণটা বেশিরভাগটাই হলো জেডিইউ শিবিরে, মানে আরজেডিতে তো তার ভোট কিছুটা হলেও ইন্ট্যাক্ট রাখতে পারলো। আরজেডিতে সামান্য একটা ভোট কমেছে। আরেকটা বিষয় হচ্ছে যে কংগ্রেস এখানে অনেকটা জমি খুইয়েছে। কংগ্রেস প্রায় 9টা সিট বিধানসভা থেকে তাদের হাতছাড়া হয়েছে, 19টা মতো পেয়েছে। মানে এখানে আরেকটা ক্রুশিয়াল পয়েন্ট হয়ে গেছে যে সিপিআইএমএল, তার একটা বড় ফ্যাক্টর, ফ্যাক্টর হয়ে গেছে। হ্যাঁ, দীপঙ্কর ভট্টাচার্য একদম। আর সিপিআইও 6টা আসন লড়ে দুটো পেয়েছে, সিপিআইএম পেয়েছে 4টে আসন লড়ে 2টো। মানে এগুলো একটা ফ্যাক্টর হয়েছে। আরেকটা যেটা খুব ভালো মানে ফ্যাক্টর, সেটা হচ্ছে মিম এখানে কিন্তু 5টা আসনে লড়েছিল, 5টাতেই জিতেছে। এবং মিম মানে মনে করা হয়েছে বিজেপির মানে আমরা যদি বিধানসভার যদি খুব ক্লোজলিভাবে মনিটর করি,
দেখতে পাবো মিম যেগুলো লড়েছে বিজেপি কিন্তু অনেক বেশি ভোট পেয়েছে, মানে মিম মানে ভোট কেটেছে, যে আরজেডি ঘরের ভোট কেটেছে, কংগ্রেসের ঘরের ভোট কেটেছে, মানে আরজেডি কংগ্রেসের যাত্রা ভঙ্গ করে বিজেপির কোথাও সুবিধা হয়ে গেছে। এইখানেও এইটা কিন্তু এই মিম এবারও ফ্যাক্টর হতে পারে বিজেপিকে 1 নম্বর করে দেওয়ার জন্য। এই যখনই ভোট কাটাকাটির অঙ্ক আসে তখন কিন্তু বারবার আমাদের এই বাংলার কথা মনে পড়ে যায়। আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই অমিত শাহ বাংলায় এসে বঙ্গ বিজেপির জন্য একটা টার্গেট সেট করে দিয়েছিলেন, বলেছিলেন যে 35 আসন, মানে 42-এর মধ্যে 35টা আসন বিজেপিকে ঘরে তুলতে হবে বা বিজেপি পেতে পারে। এই কয়েকদিন আগেই কিন্তু উনি আবার উত্তরবঙ্গে এসেছিলেন এবং এখানে এসে বললেন, তার মুখে শোনা গেল 30টা সিট দিন, বিজেপি সরকার গড়তে দিন, তারপর আমরা বুঝে নেব। এই যে অমিত শাহর বক্তব্যটা যে 35 থেকে কোথাও গিয়ে 30-এ একটা শিফট করে যাওয়া, কোথাও গিয়ে তোমার মনে হয় যে একটা আত্মবিশ্বাসের অভাব, মানে ভোট যত এগিয়ে আসছে কোথাও গিয়ে এটা তৃণমূল মনে করতেই পারে যে বিজেপি এখানে যত দিন গড়াচ্ছে বিজেপি এখানে আত্মবিশ্বাসের অভাব করছে, তাই এটা বলছে। তবে আমরা যেভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করছি সেখানে মনে হয় না যে এটা মানে নাম্বার দিয়ে এটাকে দেখা উচিত। কারণ হচ্ছে যে যদি 30টাও পায় তাহলেও 1 নম্বর, মানে 42-এর ক্ষেত্রে তো অবশ্যই পিকের কথা পিকের কথা 1 নম্বর হতে পারে। কিন্তু আমাদের দেখে নিতে কুণাল ঘোষ কি বলেছে, আমাদের TV9 বাংলার আমরা একান্ত সাক্ষাৎকার নিয়েছিলাম, তা সেখানে কি বলে আমরা একবার দেখে। এই মুহূর্তে যদি ভোট হয়, আজ যদি ভোট হতো তাহলে রেজাল্ট পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 30 থেকে 35 তৃণমূল কংগ্রেস, বাকিটা ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস, কংগ্রেসের কিছু নেই। কুণাল ঘোষ বলছে যে তারাও 30টা আসন পাবে, মানে 30-এর বেশি পাবেন। তা এটা তো মানে একটা তাদের দিক থেকে তারা নৈতিক কথা বলতেই পারে। মানুষ তো কোথাও গিয়ে মানে ঘেটে যাবে, মানে যে বিজেপিও দাবি করছে যে তারা 30 থেকে 35টা, তৃণমূলও কোথাও গিয়ে দাবি করছে 30 থেকে 35টা আসন পাবে। এদিকে পিকে বলছেন যে বিজেপি বাংলায় মানে 1 নম্বর হয়ে উঠতে পারে। এদিকে এই পিকেই আবার 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাথে কাজ করেছিলেন। আমার বাংলার ইকুয়েশনটা, বাংলার ইকুয়েশনটা বুঝতে গেলে আমাদের আগে তাহলে দেখতে হবে যে আমাদের সম্প্রতি দুটো যে ইলেকশন ঘটে গেছে সেইখানে কার কত কি জমি আছে সেইটা যদি একটু আমরা দেখি তাহলে আমরা একটু নিজেরাই আন্দাজ করতে পারবো যে কে কোন দিকে এগিয়ে আছে। ভোটে বাক্সে কি হবে, তারপর কি রায় হবে, সেটা তো একটা প্রশ্ন, মানে অন্য প্রশ্ন। আমরা 2019-এ যদি আসি, যেখানে বিজেপির একটা হিউজ মানে উপর দিকে উঠে আসা, হ্যাঁ, খবরের আমরা দেখেছি বিজেপিকে, যেখানে বিজেপি যে এই জায়গায় 18টা সিট পেয়েছে, বিজেপি 18টা, মানে যেটা সেই সময় কিন্তু ওইভাবে পদ্মঝড় বাংলার বুকে ওঠেনি, কিন্তু তারপরেও কিন্তু আশাতীত ফল করেছিল বিজেপি। একদম, মানে 2টো আসন ছিল, সেই জায়গায় বিজেপি 18টা সিট পেয়েছে এবং উল্লেখযোগ্যভাবে 40% ওপর ভোট পেয়েছে। কম কথা নয়। হ্যাঁ, মানে 22% ভোট বৃদ্ধি করেছে 2019 ইলেকশানে। এইটা হচ্ছে তাদের একটা জোন। তারপর থেকে কিন্তু বাংলায় বারবার এই মানে পদ্মপালে হাওয়া যেটাকে বলা যেতে পারে সেটা কিন্তু আরো বেশি পরিমাণে লাগলো। আমরা বিধানসভা ভোটের আগে দেখলাম যে একটা এরকম আবহ তৈরি করা হলো যেন বিজেপি সরকারই আসতে চলেছে, কিন্তু বিধানসভায় ঠিক হলোটা কি? না, বিধানসভায় বিজেপি সরকার আসেনি, কিন্তু বিজেপি কিন্তু খারাপ ফল করেনি। 3 থেকে 77-এ এসেছে। এটা কিন্তু একটা যে কোনো পার্টির ক্ষেত্রে এইভাবে উঠে আসা, এই গ্রাফটা এইভাবে উঠে আসা, এটা কিন্তু চারটিখানি। কিন্তু তাদের যে আপকি বার এত পার, এই যে স্লোগান, সেটা তো বড়ই ধাক্কা খেয়েছে। তাদের স্বপ্নভঙ্গ হয়েছে, সেটা নিয়ে কোনো নেই। কিন্তু যদি তুমি মানে এই 2024-এর নিরিখে দাঁড়িয়ে আমরা যখন বিচার করছি যে 2021-এ কীরকম ফল হয়েছে, হ্যাঁ, আর 2021 ফলটা এই জন্যই ইম্পর্টেন্ট যে 2024-এর জন্য মানে জমি কীভাবে তৈরি করবে সেটা আমাদের মানে দেখে নেওয়া যেতে পারে। এবার 2021-এ বিজেপি দেখো যে 38% ভোট পেয়েছে, এখানেও 38% ভোট পেয়েছে, 27% বাড়িয়ে, মানে আমরা লোকসভায় দেখলাম 22% বাড়িয়েছে, এখানে 27% বিধানসভায় বাড়িয়ে, মানে বিধানসভা ভোটে বাড়িয়েছে। টিএমসি এখানে আরও 4টে সিট বাড়িয়েছে, 200 সামান্য হলেও নিজেদের শক্তি কিছুটা বৃদ্ধি করতে টিএমসি তার জায়গাটা দখল করে রেখেছে। টিএমসি এখানেও সামান্য ভোট শতাংশ বাড়িয়ে টিএমসির জায়গায় রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপি যে আদার্স যে বিরোধী শক্তি আছে সেই বিরোধী শক্তিগুলোকে মানে ভেঙে ডমিনেট করে
মানে কোথাও কি কংগ্রেস এবং যে সিপিএম এর ভোট বাক্স যেটা রয়েছে সেটাই কোথাও কি একটা বড় থাবা বিজেপি বসিয়েছে। এবার 2024-এ মানে যদি আমরা এইভাবে যদি আমরা দেখি যে বিজেপি তো যদি এই ভোটটা ধরে রাখতে পারে তাহলে বিজেপি কিন্তু মানে আগামী দিন মানে 2024-এর ক্ষেত্রে আমরা দেখব চালিকা শক্তি হতে পারে। কারণ হচ্ছে যে তৃণমূলের 30% ভোট, যেটা আমরা সংখ্যালঘু ভোট যেটাকে তৃণমূল পাখির চোখ করে রাখে, এই 30% ভোটটা যদি এদিক ওদিকভাবে কেটে যায়, কোথাও আমাদের আইএসএফ, সিপিএম, কংগ্রেস এই জায়গাটা যদি ভোটটা কেটে দেয়, তাহলে কিন্তু বিজেপি যদি তার জমিটা যেখানটাই ধরে রেখেছিল সেটা কিন্তু মানে বাকি খেলাটা ওই 70% মধ্যে যদি এবার তৃণমূল তার মধ্যে কতটা দখল রাখতে পারলো, কতটা আমরা 2021 সালের একাধিক বিধানসভা যদি আমরা লক্ষ্য রাখি, একদম হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপি। এই জায়গায় ওই 30% ভোটের কাটাকাটি যদি থাকে তাহলে কিন্তু বিজেপি এগিয়ে যাবে। আচ্ছা, মানে তুমি আমরা আগের দিন আমরা আইএসএফ নিয়ে যে আলোচনা করেছি, আইএসএফ নিয়ে আমরা একটা ডিটেইল আলোচনা করেছি, সেই ভিডিওটা আমাদের এই চ্যানেলই রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। যে সেখানে আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি যে আইএসএফ এইবারের ভোটে প্রথমবার লোকসভা নির্বাচন লড়ছে আইএসএফ, সেই ভোটে আইএসএফ কতটা ফ্যাক্টর হতে পারে সেটাও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলই রয়েছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। সোমনাথদা, একটা কথা করি যে আইএসএফ যে প্রার্থী তালিকা দিয়েছে, যেখানে অনেকেই মনে করছে যে আইএসএফ যেসব জায়গাগুলো একটু স্ট্রং, সেই সব জায়গাগুলোর বৃত্তের বাইরেও আইএসএফ প্রার্থী তালিকা দিয়েছে। বিজেপি তা নিয়ে কিন্তু খোঁচাও দিয়েছে সিপিএম। হ্যাঁ, বিজেপি এই জায়গাটা কিন্তু মানে তার কাছে মানে সুবিধা হয়ে যেতে পারে। এটা তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলে যাচ্ছে যে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর আইএসএফের নাম মুখে আনেন না, কিন্তু বলেন যে ওই মুসলিম পার্টিটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তা মানে এখানে ওই নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার একটা মানে প্রশান্ত কিশোরের যে 1 নম্বর হওয়া যে বলছেন, আমার মনে হয় এই জায়গাগুলোর মানে একটা কাজ করতে। কিন্তু আমি তোমাকে যেটা বলছিলাম, প্রশান্ত কিশোর তো তোমার মানে আমি বারবার মানে আমাদের এখানে পিকের টিম বা পিকে বললেই আমাদের মধ্যে বারবার যে কথাটা আসতো আগে বা এখনও শোনা যায় যে তৃণমূল এবং পিকে কোথাও গিয়ে একটা সমান একটা ব্যাপার, এবং সেই পিকেই কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। তো মানে ভোট কুশলীর কাজ করেছিলেন একটা বৃহত্তর পরিসরে। এখন সেই পিকের মুখেই বলা হচ্ছে যে 42টার মধ্যে বিজেপি 1 নম্বর হয়ে উঠতে পারে সর্বাধিক আসন পেয়ে। এইটা কোথাও গিয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে না? না, তৃণমূলকে তো অস্বস্তিতে ফেলতেই পারে। আমরা যতদূর জানি যে মানে আইপ্যাক যে তৃণমূলের হয়ে এখনও গ্রাউন্ড লেভেলের বেশ কিছু জায়গায় কাজ করছে, যদিও প্রশান্ত কিশোর এখন দাবি করেন যে আইপ্যাকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটা টাইম পর্যন্ত তিনি একটা আমি জাস্ট এখানেই একটা কথা বলতে চাই, আমরা কিন্তু এই প্রশ্ন করেছিলাম কুণাল ঘোষকে যে আইপ্যাকের সঙ্গে কি এই মুহূর্তে তৃণমূলের কতটা সম্পর্ক রয়েছে বা প্রশান্ত কিশোরের সাথে তৃণমূলের কতটা সম্পর্ক রয়েছে। কুণাল ঘোষ কিন্তু নিজের মুখেই সেই উত্তর দিয়েছেন, আমরা একবার শুনে নেব। পিকের সঙ্গে কি দল তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ এই মুহূর্তে রয়েছে? এটা আমি একেবারেই বলতে পারবো না, কারণ তাকে আমি চিনিও না, তার সঙ্গে আমার না দলের আমি এটা দলের নীতিগত কোনো সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু পিকে আছেন কি নেই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। পিকে বোধহয় মানে ওখানে আইপ্যাকের যারা প্রতীক জয়েন্টাইন দেখেন, প্রতীক খুব ভালো ছেলে, খুব দায়িত্বশীল কাজ করেন, তারা আছেন। পিকে আছেন কি নেই আমি বলতে পারবো না। শুনলাম কুণাল ঘোষ কি বললেন, তবে এইখানেই কিন্তু কুণাল ঘোষ থেমে থাকেননি। উনি কিন্তু দিন যত যাচ্ছে পিকের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ কিন্তু তত বাড়াচ্ছে। ওনাকে যখন পিকের ভবিষ্যৎবাণী নিয়ে জিজ্ঞেস করা হয়, উনি কিন্তু রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন, এবং তার যে মানে ভোট কুশলী হিসাবে তার যে গ্রহণযোগ্যতা পিকের, সেটা তিনি কার্যত নস্যাৎ করছেন। এবং তিনি রীতিমতো আক্রমণের সুরে যা বলছেন তা কিন্তু এই লোকসভা ভোটের মুখে বেশ তাৎপর্যপূর্ণ। কি বললেন আমরা একবার শুনে নিই। চোখে আঙুল দাদা বলে একটা আগে সব ওই সব রেকর্ড বেরোতো, ক্যাসেট বেরোতো না,
ওই মানে নানা বাংলা রকম, সরকারের একটি নাটকও আছে। না না ওটা অরিজিনালি চিন্ময় রায়। আচ্ছা, চিন্ময় রায় এটা একটা ওই কমেডির কৌতুক চরিত্র, অভিনেতা। কৌতুক অভিনেতা, একটা কমেডি চরিত্র। চোখে আঙুল দাদা, এর এটা ভুল, ওই স্ক্রুটা টাইট করা উচিত, এইটা ঢিলা করা ওনার উচিত। তো সেটাই কাজ, উনি তো পরামর্শ দেন। আমার বক্তব্য সেইটাতেই সীমাবদ্ধ থাকলেই ভুলভাল কথাগুলো বলতেন না। ওনার এখন নিজের নেতা হওয়ার রাজনৈতিক উচ্চাসা জাগলো, ফলে উনি এখন দল করে গেলেন, হালে পানি পাচ্ছেন না, বিজেপিকে পুজো দিতে হবে, সেই রাজনীতির সমীকরণে উনি বিজেপিকে তেল দিয়ে কথা বলছেন। উনি যদি সত্যি ভোট কুশলী থাকতেন তাহলে এত বড় ভুল কথা বলতেন। 2021 সালেই তো উনি হিসাব মেলাতে পারেননি। উনি বলেছিলেন 186 না কত একটা, আমরা বলেছিলাম 100 পেরোবে না বিজেপি। না 100 পেরোবে নাটা সেটা আলাদা, সে তো সবাই বলছিল, আমাদের বলার মানে ওনার বলার দরকার হয়নি। আমরা উল্টে বলে দিয়েছিলাম তৃণমূল 200-র উপর, এমনকি 220 ক্রস করে যেতে পারে। ফলে এগুলোর জন্য ভোট কুশলী হওয়া দরকার হচ্ছে না, রাজনীতি সচেতন। ধরো তুমি আমার থেকে অনেক ছোট, তুমি সাংবাদিকতা করতে করতে তোমার ইন্দ্রিয় শক্তিগুলো যখন প্রখর হয়ে উঠবে, নিশ্চয়ই এখনও প্রখর, আরও অভিজ্ঞতা যখন আসবে, তুমি ভোটের আগে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ঘুরলে তোমার এসব ভোট কুশলী ফুশলী লাগবে না। শুধু একটু হোমওয়ার্ক করতে হবে, সেই ইস্যুটা কি, মানে জনবসতির চেহারাটা কীরকম, ইস্যু কী আছে, কোন সরকারের কি আছে, তুমি একটা হিসাব তুমি ওখানে করে নিতে পারবে। ফলে এই ভোট কুশলী প্রশান্ত কিশোর গায়ে মানে না, আপনি মোড়ল, ব্যবসা করতে এসেছিল, এখন বিজেপিকে তেল দিতে গেছে। কিন্তু ব্যবসা তো করার স্কোপ আপনাদের দলেই তিনি পেয়েছেন। সব দলই করে এখন। বিজেপি পিকের থেকে কি আপনারা সুবিধা পেয়েছেন? না না না, সুবিধা না। একটা সিস্টেম, যুগের নিয়মে কিছু সমীক্ষা, কিছু কাজ, কিছু এজেন্সি সিনসিয়ারলি কাজ করছে, কিছু ভালো ঝকঝকে ছেলে মেয়েও তৈরি হয়েছে, তারা কিন্তু ভালো কাজ করে। এটা কিন্তু বিজেপিও এরকম সাহায্য নিয়েছে, বহু ব্যক্তিগতভাবে প্রার্থীও নয়, কংগ্রেসও নিয়েছে, অন্যান্য আঞ্চলিক দলও নিয়েছে, এটা নতুন নয়। কিন্তু যখন ভোট কুশলী নিজের নেতা হওয়ার মানসিকতা জন্মে যায়, পলিটিক্যাল অ্যাসপিরেশন থেকে বলছেন উনি, একদম নেতা হওয়ার মানসিকতা জন্মে যায় এবং তার ক্ষমতা থাকে না, তখন কাউকে না কাউকে একটা বড় গাছকে পুজো দিতে হয় লতা পাতা হয়ে থাকতে গেলে। উনি বিজেপিকে পুজো দিচ্ছেন। আমরা তো কুণাল ঘোষের বক্তব্য শুনলাম, মানে কোথাও গিয়ে পিকের যে রাজনৈতিক বিশ্লেষক বা ভোট কুশলী হিসাবে তার যে ক্রেডিবিলিটি, সেটাকেই কিন্তু তিনি প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তুমি বলছিলে একটু আগেই যে পিকে তিনি বলেছেন যে তিনি আর এই মুহূর্তে আইপ্যাকের সাথে সরাসরি যুক্ত নন বা ভোট কুশলী হিসেবে কাজ করছেন না। এখন তাহলে উনি করছেনটা কি? এটা খুব ভালো প্রশ্ন, যে তিনি রাজনীতির মধ্যে নেই অথচ রাজনীতির মধ্যে সব সময়ের জন্য আছেন। আমরা প্রশান্ত কিশোরের বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখেছি যে, এবং সাক্ষাৎকারে শুধুই না, আমরা তার সোশ্যাল মিডিয়ার পেজেও দেখতে পাচ্ছি যে প্রশান্ত কিশোর এখন এই মুহূর্তে বিহারেই পড়ে রয়েছেন, বিহারের জমি আঁকড়ে রয়েছেন। তার একটা দল, ঠিক পার্টি বলা যাবে না, জনসুরাজ পার্টি, সেইটা দিয়ে তিনি এখন একটা প্রচার, মানে চারদিক থেকে তিনি প্রচার করছেন 2 বছর ধরে বিভিন্ন গ্রামে প্রান্তরে ঘুরে ঘুরে, এবং সেখানে সামাজিক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এসব করছেন, এবং সেখানে তিনি একটা বার্তা দিচ্ছেন যে একজন নাগরিক হওয়ার ক্ষেত্রে কি কি প্রয়োজন, কি করা উচিত। মানে তিনি একটু সমাজ সংস্কারক হিসাবে কাজ করছেন। তোমার কথা শুনেই আমার জাস্ট মনে হলো যে মানে যে স্টাইলে, মানে 2014 এবং 2014-র আগেও আমরা যদি দেখি, 2012 সালেও কিন্তু গুজরাটের যখন বিধানসভা ভোট হয় এবং সেই সময় কিন্তু নরেন্দ্র মোদী যখনও তিনি প্রধানমন্ত্রী হননি আমাদের দেশে, সেই সময় কিন্তু ওনার ভোট কুশলী হিসেবে কাজ করেছিলেন। তারপর 14তে নরেন্দ্র মোদীর ভোট কুশলী হিসেবে কাজ করা, পরবর্তীতে আমরা কংগ্রেসের হয়েও কাজ করতে দেখেছি। মানে এক সময় সোনিয়া গান্ধী শিবির বা নরেন্দ্র মোদী শিবিরকে যে স্টাইলে তিনি শক্ত করেছেন বা তাদেরকে পরামর্শ দিয়ে রাজনৈতিক ময়দানে তাদের জমি শক্ত করেছেন, সেটা কি এবার নিজের জন্য করছেন কোথাও গিয়ে? এটা তো হতেই পারে, কারণ তিনি এখন খুব একটা খোলসা করে বলছেন না। অনেকেই প্রশ্ন করছে যে বিহারে 2026-এর ভোটের জন্য কি তিনি প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে আমি কোনো ভোটের প্রস্তুতি নিচ্ছি না বা দল তৈরি করছি না, সেটা আগামী দিন তার, মানে আমি যাদেরকে তৈরি করছি। প্রশান্ত কিশোর একটা জায়গায় বলছে যে তিনি এখন কুমোরের কাজ করছে, তিনি এখন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে কিছু মাটি জোগাড় করছেন, মাটি জোগাড় করে তিনি কলসি বানাচ্ছেন, এবং তার মানে এটাই যে তিনি লোক খুঁজছেন, ভালো ভালো লোক খুঁজছেন,
যে তারা ডিসিশন নেবে যে রাজনীতিতে কিভাবে তারা এগোবে আগামী দিন বিহারের রাজনীতিতে। কেন এটা ঠিক যে বিহারের রাজনীতিতে তিনি প্রবেশ করছেন এবং তিনি এমনভাবে বা এমন কিছু একটা করছেন যেটা বিহারের রাজনীতি এর আগে কখনো হয়নি, এইটা তিনি দেখাতে চাইছেন। পুরোটা তিনি খোলসা না করলেও কিছু যে একটা হচ্ছে সেই ইঙ্গিত কিন্তু আমরা বিভিন্ন মহল থেকেই লাগাতার পেতে থাকছি। এবং প্রশান্ত কিশোরের আগামী রাজনৈতিক জীবন কোন দিকে যায় বিষয় যে প্রশান্ত কিশোর আজকে যে এই যে বিভিন্ন ভবিষ্যৎবাণীগুলো করছেন, আমরা তো অনেক ক্ষেত্রে প্রশ্ন তুলতেই পারি যে তিনি কোন পরিপ্রেক্ষিতে বলছেন, যে কেন কোন গ্রাউন্ড থেকে বলছেন। আমরা প্রশান্ত কিশোরের যে জার্নিটা একটু বলছিলি যে বিজেপির সঙ্গে কাজ করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে 2014 তার আগে মুখ্যমন্ত্রী মানে 2012 সালে থেকে কাজ এবং তখন কিন্তু ওনার মানে ভোট কৌশলের মানে এত সুন্দরভাবে উনি মানে পুরো ব্যাপারটাকে পরিচালনা করেছিলেন যে কংগ্রেস কিন্তু খড়কুটোর মতো উড়ে গেছিল গুজরাটে। পরবর্তীকালে উনি আবার ওই কংগ্রেসের সাথেও কিন্তু কাজ করেছেন। একদম তা মানে তার এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার তো একটা দাম রয়েছে। আর একটা বিষয় হচ্ছে মানে একটা ইন্টারেস্টিং বিষয়, যখন আমরা 2021 সালে যেমন আমরা একটা বলছিলাম যে 6 মাস আগেই প্রশান্ত কিশোর বলছে যে বিজেপি ডবল ডিজিটের এতে যাবে না, এতে বিজেপি হয়তো অক্ষুণ্ণ হতে পারতো যে এটা প্রশান্ত কিশোর ভুলভাল বকছে। কিন্তু প্রশান্ত কিশোর ওই সময় মানে ঠিক যে সময়টা বিজেপি খুব আসবে করছে, মানে এবার বিজেপি একটা ঝড় উঠেছে, সেই সময় কিন্তু প্রশান্ত কিশোর একটা সোশ্যাল একটা প্ল্যাটফর্মে বলেছিল যে বিজেপি কিন্তু ভালো ফল করবে, এই কথাটাও বলেছিল। তার মানে কি হচ্ছে, তিনি তৃণমূলের ভোট পরামর্শদাতা ছিলেন, তিনি একধারে বলছেন যে ডবল ডিজিটের বেশি যাবে না, আবার তিনি বলছেন ভালো ফল করবে। তার ক্রেডিবিলিটি এইখানেই, তার ক্রেডিবিলিটি যে একধারে বিজেপি মানে তিনি এক মানে মুখ্য হয়ে বা এক চোখা হয়ে তিনি কিন্তু বিষয়টা দেখছেন না, তিনি কিন্তু সত্যি ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে তিনি বিষয়টা দেখছেন। তিনি যদি তৃণমূলের হয়ে কাজ করে থাকেন তাহলে তিনি শুধুমাত্র তৃণমূলেরই বিষয়টা বলতে পারতেন, কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ বিজেপি এখানে ভালো ফল করবে। আর সত্যি বিজেপি কিন্তু আমরা দেখেছি যে 3 থেকে 77-এ এসেছে। এই জায়গাটা হচ্ছে ক্রেডিবিলিটি। কিন্তু মানে আমরা যদি যতক্ষণ এই ভোটের প্রেডিকশন বা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি, আমার জাস্ট মনে পড়ে গেল আমাদের TV9 নেটওয়ার্ক কিন্তু একটি জনমত সমীক্ষা করেছিল, যেখানে আমরা দেখছি যে বাংলায় কিন্তু বিজেপি, সেই জনমত সমীক্ষায় বলা হচ্ছে বাংলায় কিন্তু বিজেপি 26-এর কাছাকাছি আসন পেতে পারে, যেখানে তৃণমূল পেতে পারে 16। মানে তৃণমূলের আগের বারের থেকে তাদের আসন সংখ্যা অনেকটাই কিন্তু কমতে পারে। মানে কোথাও গিয়ে তোমার প্রশান্ত কিশোর বিহারে কি করতে চলেছেন বা বিহারে কি করবেন তাই নিয়ে যেমন একটা জল্পনা চলছে, আবার ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে তিনি কতটা আগামীতে সফল হবেন নাকি আবার নতুন অবতারে তাকে দেখা যাবে তাই নিয়েও আমাদের নজর অবশ্যই থাকবে। কিন্তু আমাদের এই ভিডিও আজকে এখানেই শেষ করতে হবে, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর একটা কথা যেটা প্রতিবার আমরা বলে থাকি, যে আপনারা যদি কোনো নতুন বিষয় থাকে মনে হয় যে আলোচনা করতে হবে, সেইটা নিয়েও আপনারা কমেন্ট বক্সে লিখুন।